মাথাটা একটু চেপে দেবে? গলায় ছিল একরাশ আকুতি। সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে জিজ্ঞেস করে। কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? সে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়ায়, সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম, আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখেই সে আন্দাজ করেছিল দুপুরে কোনো রকমে কিছুটা খেয়েছে, রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাত ভুলেই বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালিও দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করলো? এই লোকটা তার কত খেয়াল রাখে আর সে কি করলো? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবারও তো একটু খোঁজও নিতে পারতো। রৌনক আবারও বলে। দাও না মাথাটা টিপে, খুব মাথা ব্যথা করছে। সিরাত সংবাদ ফিরে পায়। সে তাড়াহুড়ো করে ঘুরে এগিয়ে যায় তার কাছে। প্রায় শরীর ছুঁই ছুঁই হয়ে পা মেলে বসে, হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে। আলতো করে হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলোও টেনে দেয়, তবে বেশ আলতোভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে, তাই সবাই হয়তো করে, এইভাবেই আস্তে আস্তে টেনে দেয়। রৌনক বেশ বিরক্ত হয় তার কাছে, বলে। চুল টানতে বলেছে, ঘুম পাড়াতে বলিনি। জোরে জোরে টানো। সিরাত এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়ে রৌনক মাথার নিচে বালিশটা টেনে এনে সিরাতের কোলে রাখে এবং তাতেই নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজ অব্যাহত রাখে। বেশ কিছুক্ষণ সময় পর রৌনকই সাড়া পায় না। ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই পাশ থেকে আরেকটা বালিশ নিয়ে পাশে রেখে রৌনকের মাথাটা আস্তে করে তুলে বিছানায় রাখতে যাবে, তখনই রৌনক এক হাত পিছন থেকে ধরে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে ওঠে, মাথাটা ছেড়ে দেয়। এতে রৌনক বেশ ব্যথাও পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাতুর একটু আওয়াজ। কোথায় যাচ্ছ? সিরাত আমতা আমতা করে বলে। একটু জলপটি দেবো ভাবছি, তাই পানি আর বাটি আনতে যাচ্ছিলাম। কোথাও যেও না, কাছেই থাকো। গভীর আবেগ মিশিয়ে কথাটা বলে সাথে ছিল একরাশ অসহায়ত্ব। আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপটি দিলে আরাম পাবেন। এইভাবে আমি বেশ আরাম পাচ্ছি। 5 মিনিট সময় দিন, আমি যাবো আর আসবো। রৌনক যেন নাছোড় বান্দা, মুখে বিরক্তি ফুটিয়ে বলে। না। সিরাত বারবার জোরাজুরি করতে রৌনক অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাত উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি এনে একটা কাপড় আর একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে। খাবারের প্লেটটা পাশের ছোট টেবিলে রেখে রৌনকের এক পাশে বসে কাপড় ভিজিয়ে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জলপট্টি দেয়। হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? জানি না, হঠাৎই হয়ে গেল। এই জ্বর হঠাৎ করেই আসেনি, পূর্ব পরিকল্পনা করেই এসেছে। শীত পড়েছে থেকে তো দেখলাম না আপনাকে একটা মোটা কাপড় পরতে। ফুল হাতার গেঞ্জি পরে ঘোরেন অলওয়েজ। এতে যে শুধু জ্বর আসে, এটাই আপনার কপাল। যদি জ্বরের ভাই ব্রাদার সাথে নিয়ে আসতো তখন শিক্ষা হতো আপনার। কেন? শুধু জ্বর এসছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে? অবশ্যই হতাম। জ্বরের সপ্তাহ 2 পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়। সারাদিন ছেলের উপর আমার উপর এক একটা হুকুম জারি করেন আপনি, অথচ নিজের বেলায় 16 আনা মাফ। কেউ আপনার উপর হুকুম চালায় না বলেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন একদম। আমি নষ্ট হয়ে যাচ্ছি? অবাক হয়ে প্রশ্ন করে। তাছাড়া কি, নিজের দিকে কোনো খেয়াল দেন আপনি? যদি কারো হুকুমে চলা লাগতো তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন একদম। তুমি আছো তো, তুমি জানো হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নেব। মুচকি হেসে কথাটা বলে। এতে যেন সিরাত খানিকটা লজ্জা পেল। সে আর কথা বাড়ায় না। কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। একটু উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রৌনক চোখ খুলে তার দিকে তাকায়, চোখগুলো বেশ লাল। খাবো না। অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ওষুধ খেলে দ্রুত সেরে উঠবেন। মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে। রেখে এসো, খাবো না। বলে আবারও চোখ বুজে নেয়। এই আপনি না বললেন আমার কথা শুনবেন, তাহলে এখন শুনছেন না কেন? চোখ বন্ধ রেখেই বলে। তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আপনি মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়। হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রৌনকের এক হাত ধরে টেনে বলে। উঠেন, না হলে বড় চাচাকে ডেকে আনবো, তখন 2-4টা ঝাড়ি খেলে এমনি খাবেন। রৌনক তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। সিরাত ও তার সোজাসুজির সামনে বসে প্লেট নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রৌনক বোধহয় একটু অবাকই হলো। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। হা করেন, নিচ্ছেন না কেন? রৌনক আর কথা বাড়ায় না।
চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার শেষে মুখ ধুইয়ে দেয়। পেট রেখেই সে রওনাপের থেকে শুনে ঔষধ এগিয়ে দেয়। রওনা বিনা বাক্যে খেয়ে নেয়। রওনাপ শুয়ে পড়ে, সিরাতও লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরিয়ে শুয়ে আছে। রওনাপ ভাবে, একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষের ভালোবাসাই বাধ্যতামূলক? তারা তো ভালো না বেসেও বেশ আছে। এই যে একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যাচ্ছে, দুজনের প্রতি দুজনের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে, এর চেয়ে কি আর বেশি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যার সমাধান করতেই একটা সময় নিদ্রায় তলিয়ে যাইছে। পরদিন সকালে নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভায়। আলোচনা সভা আবার মত বিনিময় সভা বললেও চলে। সেখানের উপস্থিত আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবুও আবারও বলি, আমি মনোয়ারা আর আরাফাত ঠিক করেছি মহিলার উদ্দেশ্যে এতিমখানা খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহে খুব চমৎকার। তবে কি দেওয়া হবে বা কি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? না, এজন্যই সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও। সবার মতের ভিত্তিতেই সব ঠিক করা হবে। আব্বু, আপনারা কিছু চিন্তা করেননি? আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমরা বলবো। জি আব্বু, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। মনোয়ারা, তুমি বলো তোমার ভাবনা কি? আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2-3 ধরনের সবজি, দই, মিষ্টি। ফুপা, খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর নয় তাদের মনক্ষুণ্ণ হবে। হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে। সবাই তো আর খিচুড়ি খায় না। তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? হ্যাঁ, এটা তো আমার মাথাতে আসেনি। সাদা ভাতই ঠিক আছে। আরাফাত, তুই তাহলে খাবারই নিষ্ঠা করে ফেল। জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম এনে লিস্ট করতে শুরু করেন। আর মাংস দেয়া হবে কোনটা? গরু বা ছাগলের? খাসি দিলে কেমন হয়, সাথে মুরগি থাকলো? মাশরাফির কথাই থাক। আরাফাত, এটাই ফাইনাল। আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই, মিষ্টি। আব্বু, খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয়। হ্যাঁ সেটাই। মনোয়ারা, তুমি শুরু করো। ভাইজান, মনিরা বলছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই। তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামগ্রী দিই তবে কেমন হয়? ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াই কেমন দেখায় না? আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চা যাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র, তেমন কিছু বাচ্চার দায়িত্ব যদি নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। তোমার চিন্তা ভাবনা চমৎকার, তবে মনোয়ারা আর তুমি কি বলো? হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা সেখানে কম্বল, শীত বস্ত্র দান করি। তবে এটাই কথা থাকলো, ইস্তিয়াক, তুই মাশরাফি, রওনাপ, রামিনকে নিয়ে এতিমখানা মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2-1 দিনের মধ্যে একটা তালিকা করে ফেল। জি ভাইজান, আমি বিকেলে ওদের নিয়ে বেরিয়ে পড়বো। আলোচনা এখানে সমাপ্ত হয়। সেদিন বিকালে ইশতিয়াক লোক লাগিয়ে শহরের বিভিন্ন মাদ্রাসায় খোঁজখবর নেয়। পরদিন বাছাই করে মাদ্রাসাগুলোতে যায়। তারা সেখানকার শিক্ষকদের সাথে কথা বলেছে, ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার। রান্নার লোক থেকে শুরু করে বাজার করা সব হবে। সকল দায়িত্ব এসে পড়েছে ইশতিয়াক, রামিম, রওনাপ ও মাশরাফির ওপর। মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন। তবুও মাশরাফি জেদ করেই তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্যে এই আয়োজন। সে ভাই হয়ে হাত লাগাবে না তা কখনো হয়? বোন তার উপর অভিমান করেই চলে যেতে পারে। সে তো বড় ভাই, সে মুখ ফিরে থাকতে পারবে না। প্রথমে ঠিক করা হয় বাপুর্চি। তারা চায় আয়োজন নিজেরাই করবে সব। রান্নার আয়োজন হবে বাড়ির পিছন দিকে খোলা জায়গাটায়। 2 জন বাবুর্চি ঠিক করা হয়েছে। তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে বৃহস্পতিবারের মধ্যে। শুক্রবার ভোর থেকেই শুরু হয় রান্নার আয়োজন। নামাজের আগেই সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলেই সকাল থেকে ব্যস্ত। সারা বলতে যে একটা প্রাণী আছে বাড়িতে, সে
সে খেয়াল কারণ নেই। সকলে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে শুয়েছিল। এরপর একটা লোক খুঁজে পাচ্ছে না যে তাকে একটু হইচইয়ে বসিয়ে দেবে। বাড়ি থেকে কথাবার্তার আওয়াজ শুনছে। বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে ঢুকে ঢু মেরে আসতো, আর কত যে আম্মুর বকা খেত তার হিসাব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত সিকদার ও মুনাওয়ার সাহেব সবকিছু তদারকি করছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে দুটি চেয়ার আনতে যায়। যার পথে একবার উকিল দেয় সারার ঘরে। মেয়েটা চুপচাপ আতশোয়া হয়ে বসে আছে, নজর ডান পাশে জানালার দিকে। মুখটা দেখে বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকতো? ঘরময় ছুটে বেড়াতো। সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতরে। বাগানে যাবি সারহা? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরে তাকায় মাশরাফির দিকে। আজ অনেকদিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলছে। ঢাকা থাকাতে মাঝে মাঝে কল দিলেও একটা সময় কল দেওয়া বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবারও শুধায়, যাবি বাগানে? কে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসা, কেউ একটু এসে নামিয়েও দিচ্ছে না। কত সময় এভাবে থাকা যায়? মুখ ভার করেই বলে। মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারার দিকে ঝুঁকে বলে, ঘাড়ের উপর হাত রাখ, শক্ত করে ধরিস কিন্তু, নাহলে পড়ে যাবি, ব্যথা পাবি। আপনারও তো পায়ে ব্যথা, আপনারই কষ্ট হবে। আপনি বরং কাউকে একটা ডেকে দিন। অতটাও ব্যথা নেই, তুই ভরসা করতে পারিস, ব্যথা পেতে দেবো না তোকে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না সারহা, যেতে চাইলে চল, নাহলে আমি চলে যাচ্ছি, বাইরে অনেক কাজ পড়ে আছে। সারা আর কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধান থেকে হুইল চেয়ারে নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি, নামিয়ে দিলাম তোকে। সারা তার দিকে তাকিয়ে হেসে দেয়। তোর গায়ে যে ওজন, তাতে যদি আমি সহ্য সাইয়র থাকি তবুও তুলতে কষ্ট হবে না। চল, তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাকে নিয়ে বাগানের দিকে যায়। সারা দুচোখ ভরে দেখে সব আয়োজন। রান্নার কাজ শেষ, এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আয়োজনের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইশতিয়াক, আজমল, মুনাওয়ার, আরাফাত, তারা পড়ে যাবে। তারা উপস্থিত থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাবিলকে গোসল করতে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবা কাপড় বের করছে কাবার থেকে। আজ শুক্রবার, নামাজ যাবে তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের 5 পা দেখেছে। কোনো কথা একবার বলে শোনানো যায় না। যতক্ষণ না ঝাড়ি না খাবে ততক্ষণ কানে কথা তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রৌনকের কাছে খেয়েছে সেই রকমের একটা ঝাড়ি। বাপকে ধরেছে একটু কাঁদবে, সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে এসে সে কি কান্না জুড়ে দিয়েছিল। সে তো প্রথমে ভেবেছে মেরেছে, তখন একটু কষ্ট পেলেও পরে যখন শুনলো ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসি পাচ্ছিল। তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রওনা হন্তদন্ত পায়ে ঘরে ঢুকেই সিরাতের চোখে পড়ে। সারাদিন এই মহিলাটার টিকিটাও সে দেখেনি আজ। দেখবেই বা কি করে, সে ছিল সারাদিন বাইরে আর তার বউ ছিল ঘরে। একটি বাড়ির জন্য বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে? তুমি একজন বিবাহিত নারী। হঠাৎ কারো আজই একটু ঘাবে যায়। পরক্ষণে সামলে নেয় নিজেকে। রওনাকের প্রশ্নের জবাবে বলে, এমন মনে হওয়ার কারণ? যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনি। আচ্ছা, সমস্যা তাহলে এখানে? তা এখন পরিচিত মনে করাতে কি করতে হবে? তেমন কিছুই না, একটু জড়িয়ে টড়িয়ে ধরলেই বুঝে যাবো যে তুমি ভালো নেই। হঠাৎ এমন আবদারে সিরাত ভেবাচাকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। কি হলো, শুনতে পাওনি? শুনেছি, তবে জবাব দিতে আগ্রহী না। তোমাকে তো ভালো ভেবেছিলাম। তুমি তো দেখছি চরম বেয়াদব। স্বামীর মুখের উপর এমন না করা, ছি। আমি কি বলছিলাম আমাকে ভালোভাবেন? কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন। ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহি গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। আমার কথা না ভেবে নিজের কাজ করো। এখন সময় নেই, তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাত আসতে দাও, তারপর শুধু দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না। সে ঘর থেকে বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে, আগে এমন ছিল না। হবে নাই বা কেন? বিয়ে করা স্ত্রী, তার কাছে আদর আবদার তো থাকবেই। কতদিনে বা দূরত্ব বজায় রেখে চলবে? তবুও সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলি না, মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রওনাক কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন তাকে ঘিরে ধরে। নাবিল বের হয়ে এসে বাবাকে বিছানার উপর টান টান হয়ে শুয়ে থাকতে দেখে গুটি সুটি পায়ে বিছানায় ওঠে। রওনাক সবই টের পাচ্ছে।
ছেলে ভাবছে সে ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাবিল বিছানায় উঠে সোজা রওনাপের পেটের ওপর গলা জড়িয়ে ধরে তার উপরেই শুয়ে পড়ে। মাথায় কালে হাত বুলায়। রওনাপও তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর, মতলব কি শুনে? বাবা আমি তোমার ওইখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। প্লিজ বাবা। ওখানে অনেক মানুষ থাকবে বাবা, সেখানে গিয়ে গাছের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোট দিতে থাকবে, তোমার কাকিয়া ফুবিরা আছে। বাবা আমি তো ছোট নেই, আর তাছাড়াও এছাড়াও তো যাচ্ছে। কোনো কথা না নাহিল, পর একদিন তোমাকে নিয়ে যাব। নাবিল মন খারাপ করে রওনাপের বুকে মুখ গুজে পড়ে থাকে। রওনা বুঝতে পেরেছে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মন দিতে পারবে না। ওকে নিয়ে যান না সাথে করে। ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারা বেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রওনা মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না, নাহিল বাবার সাথেই থাকবে, তাই না সোনা? নাবিল বাবার মুখে মুখ গুজে রেখেই অপুর নিচ মাথা নাড়ে। মানে সিরাত যা বলেছে তা ঠিক। তুমি আর ওকে উস্কে দিও না, কিছু সময় পর এমনি ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়। সে বলে, এমন কেন করছেন? ও তো বলেছে ও আপনার সাথে সাথেই থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়ি থেকে কি করবে বলেন? তুমি বুঝতে পারছো না বিষয়টা। সিরাত এবার সত্যিই রেগে যায়। এতবার করে বলছে নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে দেখতে পারবে না? সে বিছানার দিকে ঝুঁকে নাবিলের হাত ধরে টেনে বলে, শোনাব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই। সবাই গেলে তুই আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না। সে তার বাবার গলাটা আরো একটু শক্ত করে আঁকড়ে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে, তাই তো অভ্যাসগতভাবে বুকেই পড়ে রইল। ছেলে আর বউয়ের রাগ অভিমান দেখে রওনা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাবিল যখনই শুনেছে তাকে নিয়ে যাওয়া হবে, সে খুশিতে বাবাকে চাপটে ধরে। মনে হয় শখানেক চুমু খেয়েছে। রওনাপের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাত ও মুহূর্তে নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্ত উপভোগ করে। জড়াজড়ি শেষ হলে এবার উঠ বাপ, তোর বাপকে গোসলে যেতে দে, নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাবিল রওনাপকে ছেড়ে উঠে পড়ে ফটাফট পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রওনাপও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে খাবার পৌঁছে নামাজ শেষ করে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে। সকলের তৃপ্তি সহকারে খায়। মোনাওয়ার সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখে। অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসার 4টে ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীতের বস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরলেও রওনাপ যায় অন্য কোথাও। শেখ বাড়ির বাগানের এক কোণে বসে আছে মাশরাফি। সামনেই পরিষ্কার একখানা কবর। এটা আর কারণ নয়, সকলের আদরের মাহিরার। জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটুও মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে, কিন্তু কোনো জবাব আসে না। হঠাৎই ঘাড়ে কেউ হাত রাখে। পিছন ঘুরে দেখে ব্যক্তিটি রওনাপ। রওনাপকে এক নজরে দেখে আবারও ঘুরে বসে। রওনাপ তার পাশে ঘাসের উপরে বসে। মাশরাফি তার দিকে তাকিয়ে বলে, তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? বাসায় চল, সে দুপুরে পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? আজ বাড়িতেই থাকবো ভাই, তুমি যাও। মার খাবি একদম। তোকে না দেখে ফুফা কতবার জিজ্ঞেস করেছে তোর কথা, জানিস? এখানে তোকে এভাবে একা বসে থাকতে দেখে মাহিরের বুঝে খুব ভালো লাগছে। ও অভিমান করেছে ভাই, আমি তো ওর অভিমান ভাঙাতে বসে আছি। ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর উপর অভিমান করে আছে? মাশরাফির ভেজা চোখ জবাব দেয়, এটাই তো মানতে পারছি না ভাইয়া। আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই। ও আমাকে শেষবার ওকে একটু দেখতেও দেয়নি। ও কোনো অভিযোগ করেনি। ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে, বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুইও শেষ কথাটা অমান্য করে সবার দোষ দিয়েই যাচ্ছিস নিজেকে। ও তো তোকে ভালোবাসে, ও কিভাবে তোর উপর অভিমান করে থাকবে? মাশরাফি ভেজা চোখে জবাব দেয়। মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রওনাক 2 হাতে তাকে জড়িয়ে নেয়, বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে আসে। এসে তাকে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসেছে।
মাস্টারবাদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য। সিরাত তাকে আর কোনো প্রশ্ন করে না। রৌনক ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে। কাপড়গুলো একটু বের করে রাখো তো। রৌনক তার কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে। সিরাত তার জন্য একটা টি শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপরে রেখে দেয়। এগিয়ে এসে বিছানা ঠিক করতে থাকে। রৌনক হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। হাতে তার দুপুরে পরা পাঞ্জাবি, পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। দুপা এগোতেই সিরাত ঘুরে যায় তার দিকে। তার দিকে ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে দেখে বেশ ঘাবড়ে যায়। সেও পিছুতে শুরু করে। আপনাকে এমন কেন দেখাচ্ছে? কেমন? ঘোরের মাঝে উত্তর দেয়। অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? মতলব কি আপনার? বুঝে নাও। পিছুতে পিছুতে বলে। উল্টোপাল্টা কিছু একদম মাথায় আনবেন না বলে দিলাম। কণ্ঠে কম্পন স্পষ্ট। আচ্ছা হবে, সব উল্টো পাল্টাই হবে। সিরাত পিছুতে পিছুতে বিছানায় ছুঁই ছুঁই দাঁড়িয়ে আছে। আর এক পা পেছলে সোজা বিছানায় পড়বে। রওনাপো তার মাঝে দূরত্ব কেবল এক পায়ের। কাজটা ঠিক করছেন না কিন্তু আপনি। ঠিক ভুলের হিসেবটা না হয় বাকির খাতে তুলে রাখো। এখন রাতের হিসেবটা সেরে নেই। না প্লিজ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে। মাত্র এক পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁপছো কেন? দেখো আমি তোমার কত কাছে। কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপেই পাবে, ফিরিয়ে দিও না। নিস্তব্ধ রাতে আশেপাশে সব নীরব। শিকদার বাড়ির প্রতিটা প্রাণ হয়তো নিদ্রায় ঢুলে পড়েছে। কেবলমাত্র শব্দ আছে শিকদার বাড়ির বড় পুত্র রৌনকের ঘরে। মুখনিঃসৃত কোনো কথা নয়, কেবল নিঃশ্বাসের শব্দ। সিরাতের পা আর এগোয় না। তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। বিছানার কিনারে থমকে দাঁড়িয়ে আছে। রৌনকের উপস্থিতি যেন ঘরটাকে আরো উষ্ণ করে তুলেছে। এক পায়ের দূরত্ব আর তাতেই তার বুক ধুকপুক করছে। রৌনক ধীরে ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। তার চোখ দুটো ঘোলাটে, কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন, যা সিরাতকে একসাথেই ভয় পাইয়ে দেয়, আবার অদ্ভুতভাবে আকর্ষণ করে। রৌনক খুব কাছে এসে থেমে যায়, এতটাই কাছে যে সিরাত তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে। হাত দুটো পাশে নামানো, তবু যেন তাকে ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়। সিরাত কাঁপা গলায় বলে। আপনি এমন কেন করছেন? রৌনক এক মুহূর্তে চোখ বন্ধ করে আবার তাকায় তার দিকে, ধীরে গভীরভাবে। জানি না, তবে এটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয়, সব শব্দ হারিয়ে যায়। সে আরেকটু কাছে আসে, কিন্তু স্পর্শ করে না। শুধু তার নিঃশ্বাস শরীর থেকে আসছে, পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস, যা পারফিউম ও ঘামের মিশ্রণে তৈরি। এই সুবাস যেন সিরাতের মাঝের ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। আবারও পেছাতে শুরু করে। সিরাত পেছোতে পেছোতে সোজা বিছানায় পড়ে যায়, আর এই সুযোগে রওনাক দুহাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে। তবুও শরীরে শরীর ছোঁয়ায় না। তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব। তার কণ্ঠ আরো গভীর হয়ে নেশালো এক ঘোর মিশ্রিত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে কখনো তোমার ইচ্ছা ছাড়া ছুঁয়ে দেখব না। কিন্তু আজ তোমাকে খুব কাছে চাই, শুধু তোমার উষ্ণতা চাই, তোমার মাঝে হারাতে চাই। সিরাত বিগলিত স্বরে বলে, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো বলেছিলেন আমাকে সময় দিবেন, তাহলে এমন আচরণের মানেটা কি? রওনাক মৃদু হাসে, চোখ দুটো আরো নরম হয়ে যায়। কারণ তোমাকে দেখলে আমার ভেতরের সব ঝড় থেমে যায়, আমারও পুনরের নতুন উদ্যম শুরু হয়। তুমি বোঝো না, তুমি আমার শান্তিও, তুমি আমার অস্থিরতাও। কেবল আজ একটু সম্মতি দাও, প্রমিস করছি একটুও কষ্ট দেব না। সিরাত তার নিচের ঠোঁট কামড়ে ফেলে, তার হৃৎপিণ্ড দ্রুত ধূপধাপ করছে। রওনাক হাত বাড়ায়, কিন্তু তার গালের ওপর থেমে যায়, স্পর্শ না করেই। 1 ইঞ্চি দূরে কেবল তার উষ্ণতা। দেখেছ, তোমাকে না ছুঁয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি, কারণ তোমাকে সম্মান করি। প্লিজ শোনো, আজ আর কখনো জোর করবো না। সিরাতের চোখে অশ্রু চিকচিক করে, ভয়ের নয়, আবেগের। রওনাক মুখটা আরো কাছে আনে, কণ্ঠ ফিসফিসের নিচে। ভয় পায় না করে যা, তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে অনুভব করাতে এসেছি যে তুমি আমার আর আমি তোমার। আজ আমি তোমার পাশে থাকতে চাই, খুব খুব কাছে থাকতে চাই।
এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে। তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে। যাবে আমার সাথে সেথায়, যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয়, কিন্তু ভোরের আলো আর ফোটে না। সিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকে। রওনাক তার উপর ভর দিয়ে নেয়, শুধু দুহাত দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে। তার চোখে গম্ভীর কোমলতা। শুধু একবার বলে থাকো, আমি তোমাকে এমনভাবে আগলে রাখবো যেন বাইরের পৃথিবীটাই থেমে যায়। এমনভাবে আড়াল করে নেব পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো দাগ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। রওনাক তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায়। চোখে একরাশ নেশা, একরাশ উন্মাদনা, একরাশ চাওয়া, আপন মানুষটাকে নিজের করে পাওয়ার আকুতি। সিরাত সবটাই বোঝে, সবটাই মানে। মন মস্তিষ্ক তাকে দুই দিকে টানছে। মন বলে বিলীন করে দে ওই লোকটার মাঝে। মস্তিষ্ক বলে যাকে মনেই জায়গা দিতে পারলি না তাকে শরীরে জায়গা দিবি। মন মস্তিষ্কের যুদ্ধে একসময় মন জয়ী হয়। চিকচিক করা চোখে দৃষ্টি মেলায় রওনাফের সাথে। সে তার দিকেই তাকিয়েছিল। রওনাফের চোখ দুটো আজ তার কাছে খোলা বই মনে হচ্ছে, যেখানে তাকে পাওয়ার এক আকুলতা। সিরাত গলার স্বর খুঁজে পায় না, শুধু খুব ধীরে, খুব আস্তে বলে, থাকুন। রওনাফের ঠোঁটে ধীর প্রশান্ত এক হাসি ফুটে ওঠে। এই তো আমার জান। সে খুব ধীরে, অতিরিক্ত সতর্কতায় তার চুলে হাত রাখে, উষ্ণ, নরম, নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখবো। আজ তুমি যতটা কাছে আসতে চাও, কেবল সেই সীমানায় থাকবো। সিরাত একটু শান্ত হয়, চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে। রওনাক খুব নরম স্বরে বলে, আজ কোনো তাড়াহুড়ো নয়, ধীরস্থিরভাবে আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। ঘরের বাতাস বদলে যায়, আর সিরাত প্রথমবার অনুভব করে ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রওনাফের উপস্থিতি তাকে গম্ভীর নিরাপত্তায় ঢেকে রাখছে। রওনাফ আস্তে আস্তে এগিয়ে আসে সিরাতের আরও কাছে। মন ভরে দেখে নেয় ভাষা ভাষা দুটো চোখ যা বন্ধ, ফুলো ফুলো গালগুলো যা রক্তিম আভা ধারণ করেছে, পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে। তার অবস্থা দেখে হালকা হাসে, মুখটা এগিয়ে আনে, নাকের সাথে নাক মিশিয়ে নেয়, একটু চেপে হালকাভাবে ঠোঁটে ঠোঁট রাখে। সিরাতের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। রওনাক আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়, ঠোঁটে ঠোঁট রেখেই বলে, ভয় নেই জান, আমি আছি তো। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে যায়। দুই জোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘন নিঃশ্বাসের শব্দ ঘরটাকে, মুহূর্তটাকে আরও উত্তপ্ত করে তোলে। ক্রমশই ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায়। ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে, থামে কণ্ঠদেশে এসে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দেয় নারীর দেহের কিছু অংশ। অন্যদিকে হাতের স্পর্শ গভীর হতে থাকে, কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভিতরে। উন্মুক্ত উদরে চলে তাদের উন্মাদনা। নারী দেহ বারে বারে কেঁপে ওঠে। প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেসামাল করে তুলছে। পুরুষালী রক্ষ এক হাত কোমরে বেয়ে ওপরে উঠতে শুরু করে, স্পর্শ করে নারী দেহের সংবেদনশীল এক অংশ। নারী দেহ ছটফটিয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে সয়ে নেয় সবটা। আস্তে আস্তে সরে যায় শরীরের ওপরের অংশের আবরণ, সংকুচিত হয়ে যায় সিরাত। উন্মাদ পুরুষটির নেশালো দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে। এমন দৃষ্টি দেখে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, লাইটটা অফ করে দিন না। রওনাক তার কথায় বেশ বিরক্ত হয়। কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে ওঠে দুষ্টু হাসি। সিরাতের উপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে। পুনরায় সিরাতের উপর ঝুঁকে বলে, আর কোনো কথা শুনবো না, যা হবে চুপচাপ শুয়ে নেবে। যা বলার যা করার সকালে বলবে, তখন সব শুনবো। আপনি তো বলেছিলেন। কোনো কথা না, হুঁশে থাকলে মানুষ অনেক কিছুই বলে।
এখন আমি হুঁশিয়ার নিয়ন্ত্রণ হারা, তাই নিজের কোনো গ্যারান্টি দিতে পারছি না। সরি পাখি।